নিউ ইয়ারের রাতে শ্রেয়ার সাথে ঘটে যায় এক জঘন্য ঘটনা। রাতের অন্ধকারে কেউ তার উপর শারীরিক নির্যাতন চালায়, তবে নেশার ঘোরে কে তার সাথে এমন করেছে তার কিছুই সে ঠিক করে মনে করতে পারছিল না। তবে তার সন্দেহ যায় তার বসের উপর, তাই সে তার বিরুদ্ধেই কোর্টে কেস করে বসে। কিন্তু এই সবকিছুর পেছনে কি আসলেই তার বস জড়িত ছিল, নাকি এখানে রয়েছে অন্য কোনো রহস্য? শ্রেয়ার উকিল কি পারবে সেই রহস্যের জট খুলতে আর আসল কালপ্রিটকে খুঁজে বের করতে? সেটাই দেখবো আজকের গল্প আদালত ও একটি মেয়েতে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। সেদিন ছিল 31st নাইট। আশেপাশের সবাই মিলে রাত 12টার সময় রাস্তায় বেরিয়ে আসে একসাথে নতুন বছর সেলিব্রেট করার জন্য। ঠিক তখনই সবার মধ্যে থেকে আমরা একটা মেয়েকে হেঁটে যেতে দেখি। সে খুবই অদ্ভুত ভাবে চলছিল। তাকে দেখে মনে হচ্ছিল যে তার সাথে এমন কিছু হয়েছে যেটা সে একদমই আশা করেনি। দেখা যায় সে একটা টি শার্ট পরে আছে আর তার মেকআপ পুরো মুছে গিয়েছিল, আর তার হাতে ছিল তার স্যান্ডেল। এরকম বিধ্বস্ত অবস্থায় আমরা দেখতে পাই সে গাড়িতে করে পুলিশ স্টেশনের সামনে এসে থামে। সে একাই এত রাতে পুলিশ স্টেশনের ভেতরে প্রবেশ করে, কিন্তু সেখানে কোনো লেডি পুলিশ অফিসার ছিল না। তাই সে সেখানকার এক অফিসারকে বলতে থাকে যে তার কিছু জবানবন্দি দেওয়ার আছে, সে যেন কোনো লেডি পুলিশ অফিসারকে ডেকে দেয়। অফিসার তখন তাকে বলে যে তার যা বলার সে তাকে বলতে পারে, লেডি পুলিশ অফিসার থানার বাইরে আছে। কিন্তু মেয়েটা তখন জোর গলায় বলতে থাকে যে না, সে কোনো মহিলা পুলিশ অফিসারের সামনেই তার জবানবন্দি দিবে, তার সামনে দিবে না। তখন অফিসার তাকে বলে ঠিক আছে, তাহলে লেডি অফিসার আসার জন্য তাকে অপেক্ষা করতে হবে। মেয়েটাও তখন অপেক্ষা করতে থাকে। আমরা তখন দেখতে পাই জেলের ভেতর থাকা কিছু ছেলে তখন মেয়েটাকে দেখে খারাপ খারাপ মন্তব্য করতে শুরু করে। মেয়েটা তো চুপচাপ সেই সবকিছু সহ্য করে যাচ্ছিল, মুখ ফুটে কিছুই বলছিল না। কিছুক্ষণ পরেই দেখা যায় সেই লেডি পুলিশ অফিসার আসে, তাই সে তার সাথে জবানবন্দি দেওয়ার জন্য চলে যায়। দেখা যায় সেখানে ক্যামেরা অন করে মেয়েটির জবানবন্দি নেওয়া শুরু করা হয়। মহিলা পুলিশ অফিসার তার কাছে জিজ্ঞেস করে সে কি ড্রাঙ্ক। মেয়েটা উত্তরে বলে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। পুলিশ অফিসার তখন জিজ্ঞেস করে কি কি হয়েছিল। মেয়েটা এবার শুরু থেকে বলতে শুরু করে। তার নাম শ্রেয়া। তার অফিসের বসের বাড়িতে আজ নিউ ইয়ার উপলক্ষে একটা পার্টি ছিল, সে সেখানেই উপস্থিত হয়েছিল তাদের সাথে পার্টি অ্যাটেন্ড করার জন্য। সেখানে গিয়ে সে তার বসের সাথে দেখা করে। তার বসের নাম হলো বিক্রম। সেখানে যাওয়ার পরই সে 3 পেগ ড্রিঙ্ক করে, এর বেশি নয়। কিন্তু এটুকু ড্রিঙ্ক করাতেই সে সবকিছু ধীরে ধীরে ঝাপসা দেখতে শুরু করে। এরপর তার আর কিছুই মনে থাকে না, কিন্তু তার এতটুকু মনে আছে তাকে ড্রিঙ্ক বানিয়ে দিয়েছিল তার বস বিক্রম নিজে। তাই তার মনে হয় বিক্রম ওই ড্রিঙ্কের মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছিল, কারণ তা না হলে তার ওই অতটুকু ড্রিঙ্ক খাওয়ার পরে আর কিছুই কেন মনে নেই। তাছাড়া তার মনে হয় বিক্রমই তার সাথে এমনটা করেছে। তার কাছ থেকে এই সব কথা শোনার পর পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করে যে তার অফিসে পারফরমেন্স কেমন ছিল। তখন আমাদেরকে দেখানো হয় আজ সকালেই শ্রেয়াকে বেস্ট এমপ্লয়ির অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এই নিয়ে পরপর 3 বার সেই অ্যাওয়ার্ড পেয়েছে, অর্থাৎ তার অফিসে পারফরমেন্স অনেক ভালো। আমরা তখন আরো জানতে পারি তাদের অফিসে 2 জন বস ছিল, অর্থাৎ বিক্রমের সাথে শঙ্কর নামেরও একজন পার্টনারশিপে ছিল, আর তারা একে অপরের অনেক আগে থেকেই ভালো বন্ধু ছিল। যাই হোক, যখন শ্রেয়ার সাকসেস নিয়ে সবাই সেলিব্রেট করছিল তখনই সেখানে বিক্রম আসে। তার আসলে সবসময়ই শ্রেয়া সহ সব এমপ্লয়ীদের সাথে ফ্লার্ট করে বেড়ানো স্বভাব। তাই আজও সে যখন শ্রেয়াকে বলতে থাকে যে তার এই সাকসেস সে আজ রাতে কার সাথে সেলিব্রেট করবে, তখন শ্রেয়া লজ্জা না পেয়ে তার মুখের উপরেই উচিত জবাব দিয়ে দেয়। সে তাকে বলে যে সে আর যার সাথে সেলিব্রেট করুক বিক্রমের সাথে তো একদমই সেলিব্রেট করবে না, কারণ সে তার ভাইয়ের মতো। বিক্রম এই কথা শুনে তার উপর একটু রাগই করে। এরপরই অফিসার জিজ্ঞেস করে যে সে পার্টিতে কি এই টি শার্ট পরে গিয়েছিল। শ্রেয়া তখন জানায় যে না, সে একটা ড্রেস পরে গিয়েছিল, কিন্তু ঘটনার সময় ড্রেসটা ছিঁড়ে যায়, হয়তো কেউ ছিঁড়ে ফেলেছে। তখনই আমাদেরকে দেখানো হয় আজ বিকালের কাহিনী। শ্রেয়া তার বয়ফ্রেন্ড সুকুমারের কাছে গিয়েছিল, এরপর তারা ইন্টিমেটও হয়েছে। সে তখন সুকুমারকে বলতে থাকে যে তার আজ বিক্রমের বাড়িতে একটা পার্টিতে যাওয়ার কথা আছে, সেখানে সে কোন ড্রেস পরে যাবে। সুকুমারই তখন তাকে ওই ড্রেসটা চুজ করে দেয়। ড্রেসটা বেশ ভালোই বলছিল, কিন্তু সুকুমার বলে যে সে এতটাও পজিটিভ না, শ্রেয়া চাইলে যে কোনো রকম ড্রেস আপ করতে পারে, এতে তার কোনো সমস্যা নেই। আর এর জন্যই মূলত শ্রেয়া ওই ড্রেসটা চুজ করেছিল। পরে দেখা যায় রাতে যখন শ্রেয়া পার্টিতে চলে যায় আর তার আসতেও অনেক লেট হচ্ছিল, তখন তার মা তাকে নিয়ে একটু বেশি চিন্তা করতে থাকে। শ্রেয়ার ভাষ্যমতে আমরা এটাও জানতে পারি যে তার বাড়িতে তার বাবা মা
এবং ছোট ভাই রয়েছে। তার মা বাদে বাকি সবাই আর্নিং পার্সন। যাই হোক, শ্রেয়ার মা অনেক বেশি চিন্তা করতে থাকে, কিন্তু শ্রেয়ার বাবা শ্রেয়াকে নিয়ে অতটাও চিন্তা করে না, কারণ তার মেয়ের উপর বিশ্বাস ছিল যে কোনো খারাপ সিচুয়েশন হলে তার মেয়ে নিশ্চয়ই সেটাকে ওভারকাম করে আসতে পারবে, কারণ সে তার মেয়েকে সেরকম স্ট্রং ভাবেই বড় করেছে। ঠিক তখনই অন্যদিকে আমাদেরকে শ্রেয়াকে দেখানো হয়। সে বিক্রমের বাড়ি থেকে কোনোভাবে বেরিয়ে রাস্তায় বসে বমি করছিল। সে কি করবে কিছুই বুঝতে না পেরে সেখানে বসেছিল। তখনই তার কাছে তার আরেকজন বস শঙ্কর আসে। সে শ্রেয়াকে এমন অবস্থায় দেখে বলতে থাকে যে তার কি হয়েছে, কি সমস্যা, কিন্তু শ্রেয়া তো তখন কিছুই বলতে পারছিল না। শঙ্কর তখন তাকে তার গাড়িতে করে তার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। এখান থেকে গল্প চলে আসে আবারও বর্তমানে। পুলিশ অফিসার শ্রেয়ার কাছে জিজ্ঞেস করে তার কাপড়কে ছিঁড়ে ফেললো, তার কি স্পষ্টভাবে তার চেহারা মনে আছে? শ্রেয়া বলে তার চেহারা একদমই মনে পড়ছে না, কিন্তু তার মনে হচ্ছে এটা বিক্রম। সে ছাড়া কেউ তার সাথে এমন করতে পারে বলে তার তো মনে হয় না। তাছাড়া যে ছিল সে অনেক বেশি স্ট্রং ছিল। শ্রেয়া কোনোভাবেই তাকে আটকাতে পারছিল না। তখন পুলিশ অফিসার তাকে বলতে থাকে যে তার কেন এত শিওর হয়ে মনে হচ্ছে যেটা তার বস বিক্রম ছিল। শ্রেয়া তখন জানায় গত 4 বছর ধরে সেই কোম্পানিতে চাকরি করছে, আর কোনো সময় তার বিক্রমের তার দিকে তাকানো একদমই পছন্দ ছিল না। সে সব সময় খুবই খারাপ নজরে তাকাতো, বারে বারে টাচ করার চেষ্টা করত, তাছাড়া মাঝে মাঝে অনেক বাজে বাজে কমেন্টও করত। সেই ব্যাপারে তার আর একজন বস শঙ্করের সাথেও কথা বলার চেষ্টা করেছে। তাছাড়া এই পার্টিতে যাওয়ার আগেও সে শঙ্করের সাথে দেখা করেছিল আর বলেছিল যে সেই পার্টিতে যেতে চায় না, কারণ বিক্রমের সাথে সে কমফোর্টেবল ফিল করে না। কিন্তু তখন শঙ্কর তাকে বলেছিল যে বিক্রম অতটাও খারাপ না যতটা সে ভাবছে। হ্যাঁ, সে মাঝে মাঝে অনেক বেশি করে ফেলে, কিন্তু এর থেকে বেশি করার সাহস তার নেই। তাছাড়া সেই পার্টিতে শঙ্কর উপস্থিত থাকবে। শ্রেয়ার কোনো সমস্যা হলে সে যেন তার সাথে শেয়ার করে, কিন্তু বিক্রমের বিরুদ্ধে কখনোই কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এত কিছু জানার পরে পুলিশ অফিসার তার কাছে জিজ্ঞেস করে যে তার কি কোনো বয়ফ্রেন্ড আছে? শ্রেয়া জানায় হ্যাঁ, তার বয়ফ্রেন্ড আছে, তার নাম হলো সুকুমার। সুকুমারের আগেও তার কিছু রিলেশনশিপ ছিল, কিন্তু তাদের সাথে তার ব্রেকআপ হয়ে গিয়েছিল। সুকুমারের সাথে তার এঙ্গেজমেন্টও হয়ে গেছে, আর এরপর তারা আজ বিকেলে ইন্টিমেটও হয়েছিল। এই কথা শোনার পরে সেখানে থানার সিনিয়র অফিসার চলে আসে। সে বুঝতে পারে কেসটা কোনো সাধারণ কেস না, তাই সে এখন শ্রেয়ার জবানবন্দি নিতে শুরু করে। সে শ্রেয়াকে আবারও তার সাথে সমস্ত ঘটনা খুলে বলার জন্য বলে। শ্রেয়া তখন বলতে থাকে যে সে তো একটু আগেই সবকিছু বলল, আবারও বলতে হবে? অফিসার বলে সে একজন অনেক বড় বিজনেসম্যানকে নিয়ে প্রশ্ন তুলছে, তাকে তো ক্লিয়ারলি সবকিছু বলতেই হবে। তবে তার আগে সে যেন এটা জানায় যে তার পরিবার কোথায়, এখানে তারা তার সাথে আসেনি কেন। তখন আমাদেরকে কিছুক্ষণ আগে দৃশ্য দেখানো হয়। শঙ্কর যখন শ্রেয়াকে তার বাসায় দিয়ে আসে, তখন অলরেডি এদিকে শ্রেয়ার বাবা মা এবং তার ভাই তার জন্য চিন্তা করছিল, তাকে বারবার কল করছিল, কিন্তু শ্রেয়া তো ফোনই রিসিভ করছিল না, কারণ ঘটনার সময় তার ফোনটাও ভেঙে যায়। কিন্তু এরপর সে যখন এরকম বিধ্বস্ত অবস্থায় বাসায় আসে আর সবাই তার সাথে কি হয়েছে সেটা জানতে পারে, তখন তো সবাই স্তব্ধ হয়ে যায়। শ্রেয়া তখন তাদেরকে বলে যে সে তার সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, সে এখনই পুলিশ কেস করার জন্য যাবে। এই কথা শুনে তার বাবা তো তার সাথে যেতে রাজি হয়ে যায়, কিন্তু তার মা এবং ভাই একদমই এই বিষয়টা জানাজানি হোক এটা চাচ্ছিল না। তার ভাই তো উল্টো বলতে থাকে যে সে একজন সরকারি অফিসার, তার বোন এরকম শারীরিক নির্যাতনের শিকার হয়েছে, এটা যদি একবার জানাজানি হয়ে যায় তাহলে তার মান সম্মান আর থাকবে না। বুঝুন কি অবস্থা। তার মাও তখন কাঁদতে কাঁদতে বলতে থাকে যে এই বিষয়টা তাদের জানাজানি করতে দেওয়া উচিত হবে না। তাছাড়া সে শ্রেয়াকে বারবার মানা করেছিল এরকম পার্টিতে যেতে, কিন্তু সে তো তার কোনো কথাই শোনেনি, আর তার জন্যই আজ তাদেরকে এমন দিন দেখতে হচ্ছে। সে এখন এমন বড় একজন লোকের উপর অপবাদ দিচ্ছে। বিক্রম নিশ্চয়ই তার লোক দিয়ে এই কেস থেকে বেরিয়ে যাবে, আর শুধু শুধু তাদেরই সম্মান নষ্ট হবে, বিক্রমের কিছুই হবে না। তাই সে পুলিশ স্টেশনে যেতে মানা করতে থাকে। শ্রেয়া তখন তার মা এবং ভাইয়ের এমন আচরণ দেখে খুবই কষ্ট পায়, তাই সে বলতে থাকে যে ঠিক আছে, তারা যদি তার সাথে যেতে না চায় তাহলে সে একাই যাবে। তার বাবা তখন বলে সেও তার সাথে যাবে, কিন্তু তখন তার মা এবং ভাই মিলে তাকে আটকে দেয়। শ্রেয়া তখন আর এক মুহূর্ত অপেক্ষা না করে একাই পুলিশ স্টেশনে চলে আসে। এই কথা শুনে অফিসার বলতে থাকে যে তার মানে তার পরিবারের কেউ তাকে বিশ্বাস করেনি। শ্রেয়া বলে পরিবারের কেউ তাকে বিশ্বাস করলো কি করলো না তাতে তার কিছুই যায় আসে না, দরকার পড়লে সে একাই লড়াই করবে, কিন্তু তারপরেও সে তার প্রতি হওয়া অন্যায়ের বিচার ঠিকই আদায় করে নিবে। এসব শুনে অফিসার তখন তাকে লিখিত স্টেটমেন্ট দেওয়ার জন্য বলে। তাকে দিয়ে বারবার এই একই জিনিস বলানো হচ্ছিল এবং লেখানো হচ্ছিল।
বলতে গেলে এখানে তাকে মেন্টালি হ্যারাস করা হচ্ছিল। এদিকে আমাদেরকে দেখানো হয় পুলিশ স্টেশনে তখন শ্রেয়ার বাবা ভাই এবং সুকুমার চলে আসে। সুকুমার এবং শ্রেয়ার ভাই অরণ্য মিলে তাদের বাবাকে কি বলতে হবে সেটা বলে দিতে থাকে। সে বলে যে তারা এটাই জানাবে যে শ্রেয়া জীবনে কোনোদিন কারো সাথে রিলেশনশিপে ছিল না। সুকুমারের সাথেই তার প্রথম রিলেশনশিপ হয়, এরপরই তারা এঙ্গেজমেন্ট করে নেয়। তারা কখনো ইন্টিমেটও হয়নি, অর্থাৎ শ্রেয়া খুবই ক্লিন একটা মেয়ে। আর আজ সে তার অফিসের একটা পার্টিতে গিয়েছিল, সেখানে তার বস তার ড্রিঙ্কে মাদক মিশিয়ে দেয় আর তাকে অজ্ঞান করে শারীরিক নির্যাতন করে। এভাবে মিথ্যা বলে মূলত তারা তাদের কেসটা স্ট্রং করতে চাচ্ছিল। যাই হোক, এমনটা মুখস্থ করে এবং শ্রেয়ার বাবাকে জোর করে মুখস্থ করিয়ে তারা পুলিশ স্টেশনের ভেতরে আসে। এদিকে শ্রেয়াকে অফিসার জিজ্ঞেস করতে থাকে যে লাস্ট তার কার চেহারা মনে আছে এবং তার সাথে কি হয়েছিল। শ্রেয়া তখন বলে তখন অলরেডি পার্টি থেকে সবাই চলে যায়। শ্রেয়া বিক্রমের সাথেই বসেছিল, তখন তার হঠাৎ করেই ওয়াশরুমে যাওয়ার দরকার হয়। তবে ওয়াশরুম কোথায় সেটা সে জানতো না, তাছাড়া সে ঠিক করে হাঁটতেও পারছিল না। তাই বিক্রম তখন তাকে ধরে ধরে তার বাসার উপরের তলার ওয়াশরুমে নিয়ে যায়। বিক্রম তার অবস্থা দেখে তাকে দরজা লক করতে মানা করে। এরপর আর তার কিচ্ছু মনে নেই, কিন্তু সে এটা খুব ভালো করেই জানে যে তার সাথে যা হয়েছিল তা ওই ওয়াশরুমেই হয়েছিল। কথা বলতে বলতে সেখানে পুলিশ অফিসারের কাছে সে লেডি অফিসার আসে আর বলতে থাকে যে এখানে মেয়েটার পরিবারের কিছু লোকজন এসেছে। এই শুনে অফিসার বলে যে এখন তারা তার পরিবারের মানুষদের কাছ থেকে জবানবন্দি নিবে। কিন্তু তখন শ্রেয়া রেগে মেগে বলতে থাকে যে তাদের জবানবন্দিতে তার কিছুই যায় আসে না, সে এখন এখান থেকে চলে যাচ্ছে। এই বলেই সে বাইরে বেরিয়ে আসে। সুকুমার, তার বাবা আর তার ভাই অরণ্য তখন তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে তাদের কোনো কথাই শোনে না, চুপচাপ সেখান থেকে একাই বেরিয়ে যায়। তার বাবাও তখন তার পেছন পেছন যেতে নেয়, কারণ তার চিন্তা হচ্ছিল যে এত রাতে তার মেয়ে একা একা কিভাবে যাবে আর কোথায় বা যাবে। কিন্তু অফিসার তাকে আটকে দেয় আর বলতে থাকে যে তাদেরকে এখন জবানবন্দি দিতে হবে, তাদের স্টেটমেন্টের সাথে শ্রেয়ার স্টেটমেন্ট মিলিয়ে দেখতে হবে। এরপর শ্রেয়াকে দেখানো হয় সে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিল। তখনই তার সুকুমারের বলা কিছু কথা মনে পড়ে যায়। সুকুমারকে যখন আছে তার সাথে হওয়া এই শারীরিক নির্যাতনের কথা জানায়, তখন সুকুমার তাকে পুলিশ স্টেশনে যেতে সাপোর্ট করার বদলে উল্টো তাকে এটা বলেছিল যে কেন সে শুধু শুধু এই পার্টিতে গেল, কারণ বিক্রম তো তাকে আগে থেকেই খারাপ সিগন্যাল দিয়ে আসছিল। তাছাড়া তার সাথে যখন এমনটা হলো তখন সে সুকুমারকে কল করতে পারত। সে যদি তখন তার সাথে থাকতো তাহলে তখনই বিক্রমকে ধরতে পারত, না হলে এতক্ষণে তো বিক্রম তার বাসা থেকে সমস্ত প্রমাণাদিও সরিয়ে ফেলেছে। তার কথাগুলো শুনে শ্রেয়া অনেক কষ্ট পায়। তার এমন পরিস্থিতিতে তাকে মেন্টালি সাপোর্ট দেওয়ার বদলে সে তাকে আরো এই সবকিছুর জন্যই ব্লেম দিচ্ছিল, যেটা তার মোটেও ভালো লাগে না। এদিকে দেখানো হয় মুখস্থ করে রাখা স্টেটমেন্ট অরণ্যরা অফিসারকে দিয়ে দেয়, কিন্তু অফিসার তখন বলতে থাকে যে তাদের স্টেটমেন্টের সাথে শ্রেয়ার দেওয়া স্টেটমেন্টের একদমই মিল নেই। সে বলেছিল যে সুকুমারের আগে তার আরো অনেকের সাথে রিলেশনশিপ ছিল, তাছাড়া সে ঘটনার দিন বিকেলে সুকুমারের সাথে ইন্টিমেটও হয়েছিল। তাদের এই কেস খুব একটা স্ট্রং হবে বলে তার মনে হচ্ছে না। শ্রেয়ার বাবা তখন অনেক রেগে যায় আর অফিসারকে বলতে থাকে যে স্টেটমেন্ট যাই হোক না কেন তার মেয়ের সাথে যা হয়েছে সেটা কখনোই পাল্টানো সম্ভব না, আর সে তার মেয়েকে খুব ভালো করে চেনে। তার সাথে যদি কেউ নাও থাকে তাহলে সে একা তার জন্য জাস্টিস এনে ছাড়বে। এই বলেই তারা বেরিয়ে যায়। তারা তখন শ্রেয়াকে কল করছিল, কিন্তু শ্রেয়া তো তাদের কলই রিসিভ করছিল না। আমরা দেখতে পাই শ্রেয়া সেই সময় শঙ্করের বাড়িতে চলে আসে। সেখানে শঙ্কর তার ওয়াইফের সাথে থাকতো। তার ওয়াইফের নাম হলো মাধবী। মাধবী ছিল একজন হাইকোর্টের উকিল। তার সাথেও শ্রেয়ার খুব ভালো সম্পর্ক ছিল। তাই শ্রেয়া বাসায় হওয়া মানসিক যন্ত্রণার মধ্যে না গিয়ে সরাসরি মাধবী এবং শঙ্করের কাছে চলে আসে। এরপর তাদেরকে সে তার সাথে কি কি হয়েছে সবটা খুলে বলে। শঙ্কর এসব শুনে বলতে থাকে যে তার সাথে যে এত কিছু হয়ে গেছে এই ব্যাপারে সে তখন তাকে কেন কিছু বলল না, তাহলে তারা তখনই তাকে থানায় নিয়ে যেতে পারত। শ্রেয়া বলতে থাকে যে সে তখন কোনো কিছুই বলার সিচুয়েশনে ছিল না। এরপরই সে কাঁদতে শুরু করে দেয় আর বলতে থাকে যে তার উপর খুবই খারাপ ভাবে নির্যাতন করা হয়েছে। সে তখন আরো বলে যে বিক্রমই তার সাথে এমনটা করেছে, কিন্তু তার ফেস মনে পড়ছে না। বিক্রম তাকে একটা ড্রিঙ্ক বানিয়ে দিয়েছিল, সে যখন সেটা খায় তারপর থেকেই তার মেমোরি একদম ব্লার হয়ে গেছে, কোনো কিছু সে ঠিকভাবে মনে করতে পারছে না। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয়। আমাদেরকে তখন সেই সিনিয়র অফিসারকে দেখানো হয়। তার কাছে উপর মহল থেকে কল আসে আর তাকে জিজ্ঞেস করা হয় এই শ্রেয়া মেয়েটির কেস কি তার কাছে স্ট্রং বলে মনে হচ্ছে। অফিসার জানায় মেয়েটা পরিষ্কার ভাবে সবকিছুই বলছে, একজনকে অ্যাকিউজও করছে, কিন্তু তার একদম ক্লিয়ারলি নির্যাতনকারীর ফেসটা মনে নেই। উপর মহল থেকে তখন তাকে বলা হয় যে এখনই যেন কেসটা মিডিয়ার সামনে না আসে। এখান থেকে আমাদেরকে আবারও শ্রেয়াকে দেখানো হয়। মাধবী তখন তাকে গেস্ট রুমে নিয়ে আসে আর বলতে থাকে যে সে যেন এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে নেয়, আর সে যেন খবরদার
তার জামা কাপড় চেঞ্জ না করে আর গোসলও না করে, পানি বাদে সে কোনো কিছু যাতে না খায়, কারণ এগুলো করলে প্রমাণ নষ্ট হয়ে যেতে পারে। তারা সকাল হলেই থানায় চলে যাবে আর সেখানে গিয়ে সমস্ত টেস্ট করিয়ে নিবে। মাধবী তখন সেখান থেকে নিচে চলে আসে। শঙ্কর তো সবকিছু নিয়ে অনেক চিন্তা করছিল। তাছাড়া সে যখন শ্রেয়াকে ওই অবস্থায় তার বাসায় দিয়ে এসেছিল, তখন সেখান থেকে এসে মাধবীকে এসে জানিয়েছিল যে তার মনে হচ্ছে শ্রেয়ার সাথে কিছু একটা হয়েছে, হয়তো বিক্রম তাকে কোনো কিছু বলে দিয়েছে, কিন্তু সে জানতো না যে শ্রেয়ার সাথে এত খারাপ কিছু হয়ে গেছে। মাধবী যখন নিচে এসে শঙ্করকে বলতে থাকে যে তার জেনে শান্তি লাগছে যে শঙ্করকে অ্যাকিউজ করা হয়নি, কারণ শঙ্করও তো বস কমিউনিটির একজন। শঙ্কর এই কথায় রেগে যায় আর বলতে থাকে যে সে তাকে কি ওরকম মনে করে নাকি। মাধবী তো তখনই তাকে সরি বলে আর বলতে থাকে যে বিক্রম তো সবচেয়ে বড় সাসপেক্ট, কিন্তু কথা হচ্ছে শ্রেয়ার অফিসে কি কারোর সাথে তার রাইভালরি বা শত্রুতা এমন কিছু ছিল? এমন কোনো ছেলে ছিল যে কিনা শ্রেয়াকে প্রপোজ করেছিল, কিন্তু শ্রেয়া খুবই খারাপ ভাবে রিজেক্ট করেছে? শঙ্কর তখন বলে এরকম রিজেকশনের কিছু সে দেখেনি, কিন্তু শ্রেয়া অনেক অ্যারোগ্যান্ট একটা মেয়ে। কোনো এমপ্লয়ি কাজে কোনো ভুল করলে সে সবার সামনে তাদেরকে অপমান করত, অনেক কথা শোনাতো। তাছাড়া বিক্রম এবং শঙ্করকেও সে ছেড়ে কথা বলতো না। এসব কথা শুনে মাধবী বলতে থাকে যে তার মানে বিক্রম বাদেও আরো কিছু সাসপেক্ট থাকতে পারে, কারণ এটা তো পরিষ্কার যে শ্রেয়াকে অফিসের বেশিরভাগ এমপ্লয়ি পছন্দ করতো না। তো এটা নিয়েই তারা ভাবতে থাকে। এদিকে তখন আমাদেরকে বিক্রমকে দেখানো হয়। আমরা দেখতে পাই সে মাথায় ব্যান্ডেজ করে সোফার উপরেই শুয়েছিল। তাছাড়া তার শার্টে কিছু রক্তও লেগেছিল। তখনই সে কলিং বেলের আওয়াজ শুনতে পেয়ে দ্রুত ঘুম থেকে উঠে পড়ে। ক্যামেরা অন করে দেখে সেখানে পুলিশ এসেছে। সে দরজা খুললে পুলিশ বলতে থাকে যে তারা তাদের বাড়ি ইনভেস্টিগেট করার জন্য এসেছে। তাছাড়া তার কাছে কিছু জিজ্ঞাসাবাদ করারও আছে। বিক্রম তো কিছুই বুঝতে পারছিল না। অফিসার তখন জিজ্ঞেস করে তার মাথায় আঘাত কিভাবে লাগলো। বিক্রম জানায় পার্টি তখন প্রায় শেষ হয়ে যাওয়ার পর্যায়ে ছিল। সে অনেক ড্রিঙ্ক করেছিল। তখনই তার মনে হলো কেউ তাকে ধাক্কা দিয়েছে, যার জন্য সে নিচে পড়ে যায় আর সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। অনেকক্ষণ পর্যন্ত তার জ্ঞান ফেরে না। আর যখন তার জ্ঞান ফেরে তখন সে তার একজন ডাক্তার বন্ধুকে কল করে, কিন্তু সেও তার কল রিসিভ করেনি। তাই সে তার এক প্রতিবেশীর কাছ থেকে হেল্প নিয়ে ড্রেসিং করিয়ে নেয়। কিন্তু এই ব্যাপার নিয়ে তো সে কোনো কেস করেনি, তাহলে তারা কেন এখানে এসেছে? পুলিশ বলতে থাকে যে তার সাথে পরবর্তী কথা থানায় গিয়ে হবে। বিক্রম তো কিছুই বুঝতে পারছিল না। এদিকে দেখানো হয় পুলিশ সেই ওয়াশরুম থেকে এভিডেন্স হিসেবে কিছু চুল এবং শ্রেয়ার গলায় থাকা নেকলেসের এক টুকরা কালেক্ট করে। এরপরই থানায় গিয়ে বিক্রমকে কাল রাতে কি হয়েছিল এই সব কিছু বলার জন্য বলা হয়। তার সাথে শ্রেয়ার শেষ কি কথা হয়েছিল সেটাও জিজ্ঞেস করা হয়। বিক্রম তখন বলতে থাকে যে সেই সময় পার্টি অলমোস্ট শেষ, সবাই চলে যাচ্ছিল, শুধুমাত্র শ্রেয়া সেখানে ছিল। অফিসার তখন জিজ্ঞেস করে তার ওয়াইফ কোথায় ছিল। বিক্রম জানায় তার ওয়াইফ একজন অ্যাডভোকেট, একটা কেসের জন্য তাকে সেদিন হাইকোর্টে থাকতে হয়, তাই সে পার্টি অ্যাটেন্ড করতে পারেনি। সে এরপর বলতে থাকে যে শ্রেয়া ওয়াশরুমে যেতে চায়, সে তার বাসায় নতুন এসেছিল, তাই ওয়াশরুম কোথায় সেটা সে জানতো না। এজন্য বিক্রম তাকে ধরে ওয়াশরুমে নিয়ে যায়। শ্রেয়া ওয়াশরুমে গেলে সে বাইরেই দাঁড়িয়ে থাকে। তখনই হঠাৎ করে একটা ধাক্কা অনুভব করে সে, আর পর মুহূর্তেই সে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। তারপর তার আর কোনো কিছুই মনে নেই। অফিসার তখন বলতে থাকে যে ওয়াশরুমে যাওয়া পর্যন্ত বিক্রমের সাথে শ্রেয়ার স্টেটমেন্ট ম্যাচ করেছে, কিন্তু এর পরে সব ধোঁয়াশা হয়ে গেছে। বিক্রম তখন বুঝতে পারছিল না যে তাকে এখানে কেন আনা হয়েছে। অফিসার তখন তাকে জানায় তার উপরে শ্রেয়া কেস করেছে। সে বলেছে বিক্রমই নাকি আগের দিন রাতে তার উপর শারীরিক নির্যাতন চালিয়েছে। এই কথা শুনে তো বিক্রম অনেক অবাক হয়। সে বলতে থাকে যে সে এমন কিছুই করেনি, কিন্তু অফিসার তো তার কোনো কথাই শোনে না। তাকে এরপর সিমেন্ট স্যাম্পল দেওয়ার জন্য পাঠানো হয়। ঠিক তখনই আমরা দেখতে পাই শ্রেয়া সেখানে মাধবীর সাথে করে তার বডির টেস্ট করানোর জন্য আসে। তখন বিক্রম তাকে দেখে বলতে থাকে যে সে তার উপরে এমন অভিযোগ কিভাবে দিতে পারে, সে তো তার সাথে এমন কিছুই করেনি। কিন্তু শ্রেয়া তার সাথে তখন কোনো কথাই বলে না, তাকে ইগনোর করে চলে যায়। সে তো তার মুখও দেখতে চাচ্ছিল না। এরপরই দেখানো হয় বিক্রম তার পরিচিতি কাজে লাগিয়ে হাইকোর্টের সবচেয়ে ভালো উকিলকে তার কেস লড়ার জন্য সিলেক্ট করে ফেলে। এদিকে দেখানো হয় শ্রেয়া মাধবীর সাথে করে ফরেন্সিক ডিপার্টমেন্টে যেতে থাকে। তখন পথে শ্রেয়ার ভাই অরণ্য বলতে থাকে যে সেখানে তার গার্লফ্রেন্ড দিবা উপস্থিত থাকবে, সে ফরেন্সিক টিমেরই একজন। এরপর দেখা যায় ডাক্তার শ্রেয়ার প্রাইভেট পার্ট থেকে স্যাম্পল নিতে শুরু করে। শ্রেয়া তো অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল, আর যখনই সে চোখ বন্ধ করে তখনই সে তার সামনে তার উপর নির্যাতনকারীর হাত দেখতে পায়। এটা দেখে সে বিক্রমই তার সাথে এমনটা করেছে এই বলে চিৎকার করে ওঠে, কারণ নির্যাতনকারীর হাতে যেই আংটি ছিল সেই সেম আংটি বিক্রমের হাতেও ছিল। সে তখন বিক্রম বলে চিৎকার করে কাঁদতে থাকে। এরপরই দেখা যায় কেসটা কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বিক্রমের
পক্ষ থেকে সেই হাইকোর্টের অনেক নামকরা অ্যাডভোকেট প্রসেনজিৎ থাকে, আর শ্রেয়ার জন্য শঙ্করের ওয়াইফ মাধবী থাকে। বিচারক শালিনী দেবী সেখানে আসলে কোর্টের সকল কার্যক্রম শুরু হয়ে যায়। প্রথমে বিক্রমকে জবানবন্দি দেওয়ার জন্য বলা হয়। বিক্রম আগে যা বলেছিল সেই সবকিছুই এখন বলে। তাছাড়া সে এটাও জানায় যে ঘটনার দিন সকালে যখন তারা শ্রেয়ার সাকসেস সেলিব্রেট করছিল তখন সে তার সাথে একটু ফ্লার্ট করে ফেলেছিল, যার জন্য তাদের মধ্যে একটু ঝামেলা হয়। কিন্তু তারপর যখন সে শ্রেয়াকে তার বাসার পার্টির জন্য আমন্ত্রণ করে তখন তো শ্রেয়া রাজি হয়ে যায়। তাছাড়া সে তাকে সকালে বেশি কথা শোনানোর জন্য সরিও বলেছিল। তাদের মধ্যে সবটা সেখানেই ঠিক হয়ে গিয়েছিল। এরপর মাধবী বিক্রমকে কিছু প্রশ্ন করার জন্য ওঠে। সে তাকে জিজ্ঞেস করে যে শ্রেয়া ড্রিঙ্ক করার পরে আর কিছু ঠিক করে দেখতে পারছিল না, সে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। তাছাড়া তার টেস্ট করানোর ফলে তারা জানতে পেরেছে যে শ্রেয়াকে অনেক হেভি লেভেলের মাদক দেওয়া হয়েছে, যেটা তার ড্রিঙ্কের মধ্যেই ছিল। আর ড্রিঙ্ক তো তাকে বিক্রমই বানিয়ে দিয়েছিল, তাই না? বিক্রম জানায় হ্যাঁ, কিন্তু সে কিছুই মেশায়নি। এরপর প্রসেনজিৎ কাঠগড়ায় শ্রেয়াকে ডাকে তাকে কিছু কোশ্চেন করার জন্য। সে প্রথমেই শ্রেয়াকে খুবই অশ্লীল ভাবে প্রশ্ন করতে থাকে। সে তাকে বলতে থাকে যে তার যখন ওয়াশরুমে যেতে ইচ্ছে করলো তখন বিক্রম তাকে জড়িয়ে ধরে ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিল। তখন কি শ্রেয়ার কাছে তার স্পর্শ একেবারেই খারাপ লাগেনি? যদি খারাপ লাগতো তাহলে তো সে তাকে সরিয়ে দিত বা তখনই সিন ক্রিয়েট করতো। শ্রেয়া তখন বলে তার এমন কিছুই লাগেনি। এরপর প্রসেনজিৎ জিজ্ঞেস করে তো বিক্রম কি তার সাথে ওয়াশরুমে প্রবেশ করেছিল? শ্রেয়া জানায় যে তার এটা মনে নেই। তখন প্রসেনজিৎ আরো জিজ্ঞেস করে তাকে কি শুয়ে থাকা অবস্থায় নির্যাতন করা হয়েছে নাকি দাঁড়িয়ে থাকা অবস্থায়? এসব শুনে শ্রেয়া তো অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করছিল। মাধবী তখন তার হয়ে বিচারকের কাছে প্রসেনজিৎকে এই ভাষায় কথা বলার জন্য অবজেকশন জানাতে থাকে। বিচারক তখন তাকে শালীন ভাষায় কথা বলতে বলে, কিন্তু তখন প্রসেনজিৎ বলতে থাকে যে তারা কোন অবস্থায় ছিল তার কি কোনো কিছু মনে আছে? এটা তো তাকে জানতে হবে, তাই না? না হলে সেভাবে আন্দাজ করে বলে দিচ্ছে যে তার উপর বিক্রমী এমন নির্যাতন করেছে, এটা বললে তার হয় না, তাকে তো সলিড কোনো প্রমাণ দিতে হবে। এরপর সে শ্রেয়ার কাছে জিজ্ঞেস করে আচ্ছা সে তাকে বলুক ওয়াশরুমের দেয়ালের কালার কি ছিল, বা সেখানে কি কোনো হ্যাঙ্গার ছিল, তার উপর কি কিছু টাঙানো ছিল? কিছু টাঙানো থাকলে তার কালার কি ছিল, তার কি কিছু মনে আছে? শ্রেয়া তো তখন কোনো কিছুই ঠিক করে বলতে পারছিল না। তাছাড়া তার মেমোরিতে সে তাওয়াল দেওয়াল এই সবকিছু নীল নীল দেখতে পাচ্ছিল, কিন্তু সেখানে সাদা রঙের সবকিছু ছিল। শ্রেয়া তখন অনেক কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে যে তার কোনো কিছুই মনে পড়ছে না। মাধবী তখন বলে এই সকল প্রশ্ন ভিকটিমের জন্য হ্যান্ডেল করাটা খুবই কঠিন, তাই বিচারক যেন তাদেরকে কিছু সময় ফ্রেশ হওয়ার জন্য দেয়। বিচারক তখন আধা ঘন্টার ব্রেক দিয়ে দেয়। শ্রেয়া তখন অনেক কান্নাকাটি করতে থাকে, তার তো কোনো কিছুই মনে পড়ছে না, সবকিছু তার চোখের সামনে ঘোলা ঘোলা লাগছিল। তাছাড়া প্রসেনজিৎ তাকে এমন এমন কোশ্চেন করছে যেগুলো সে হ্যান্ডেল করতে পারছে না। মাধবী তখন তাকে বুঝিয়ে বলতে থাকে যে প্রসেনজিৎ এটাই করবে, সে শ্রেয়াকে কর্নার করার চেষ্টা করবে, কিন্তু তাকে স্ট্রং থাকতে হবে, ভালোভাবে তার সব প্রশ্নের উত্তর দিতে হবে, কোনোভাবেই তাকে ভেঙে পড়লে চলবে না। এরপরে বিচারের সময় আবারও শুরু হয়। প্রসেনজিৎ শ্রেয়াকে প্রশ্ন করতে থাকে যে তার জামা তো ঘটনার সময় ছিঁড়ে গিয়েছিল, তাহলে সে তখন কি পরে বের হয়েছিল? শ্রেয়া তখন বলে সেখানে একটা টি শার্ট রাখা ছিল, সে সেটাই তখন পরে নেয়। এরপর সে বিক্রমের রুম থেকে একটা 3/4 প্যান্টও পেয়ে যায়। প্রসেনজিৎ তখন বলতে থাকে যে সে দেখে শুনে ওয়ার্ড্রপ থেকে প্যান্ট নিতে পারলো, কিন্তু সেখান থেকে বের হওয়ার সময় সিঁড়ির নিচে যে বিক্রম অজ্ঞান হয়ে পড়েছিল সেটা দেখেনি। শ্রেয়া জানায় তার এই ব্যাপারে কিছুই মনে নেই, সে সবকিছু ঘোলা দেখছিল। প্রসেনজিৎ তখন বলে তাহলে সে যখন বেরিয়ে যাচ্ছিল তখন কয়টা বাজে সেটা কি তার মনে আছে? শ্রেয়ার তখন মনে পড়ে যে সে একটা ঘড়ি দেখতে পেয়েছিল, সেখানে রাত 3টা বাজছিল। কিন্তু তখন প্রসেনজিৎ বলে যে এটা তো সে মিথ্যা কথা বলছে, কারণ সিসিটিভি ফুটেজে এটা পরিষ্কার যে শ্রেয়া 1:30টার দিকে বাসা থেকে বেরিয়ে গেছে। কিন্তু শ্রেয়া বলে যে তার তো মনে পড়ছে সে 3টার সময় বের হয়েছে। প্রসেনজিৎ বলে কোনো ব্যাপার না, সেই ঘটনার দিন বিকেলে তার বয়ফ্রেন্ডের বাসায় গিয়েছিল সে, তাই না? সেখানে সে তার সাথে নিজ ইচ্ছাতেই ইন্টিমেট হয়েছে, তারপর সেখান থেকে পার্টিতে গেছে, সেখানে তার সাথে কেউ শারীরিক নির্যাতন করেছে। তার প্রাইভেট পার্ট থেকে 2 ধরনের ডিএনএ স্যাম্পল পাওয়া গেছে, একটা হলো তার বয়ফ্রেন্ডের আর দ্বিতীয়টা অন্য কারো। কিন্তু সেই দ্বিতীয় ডিএনএ স্যাম্পলের সাথে তার ক্লায়েন্ট অর্থাৎ বিক্রমের স্যাম্পল একদমই ম্যাচ করেনি। তাহলে সে কিভাবে বিক্রমের উপর এমন অপবাদ দিতে পারে? তাছাড়া বিক্রমের গায়ে কোনো নখের আঁচড়ের দাগ নেই, শ্রেয়ার বডিতেও কোনো দাগ নেই, কোনোভাবে প্রমাণই হয় না যে শ্রেয়ার সাথে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করা হয়েছে। তাহলে সে কিভাবে তার উপর নির্যাতন হয়েছে এটা বলছে? এইসব কথার পর শ্রেয়া তখন খুব কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে বলে যে তার উপর শারীরিক নির্যাতন করা হয়েছিল, সে শুধু এতটুকুই জানে। প্রসেনজিৎ তখন বলে যে তার এই কথার কোনো মূল্য নেই, সে শুধু শুধু এমনটা করছে, সে হয়তো নিজে অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করে তারপর ইচ্ছে করেই নিজের মেকআপ নষ্ট করেছে, নিজের জামা কাপড় ছিঁড়েছে, আর এরপর সেখান থেকে বেরিয়ে গেছে। আর দোষ দিচ্ছে বিক্রমের উপর, কারণ তার সকালেই
তার সাথে ঝগড়া হয়েছিল, সে চেয়েছিল বিক্রমের ক্যারিয়ার নষ্ট করতে। এই কথা শুনেই তো মাধবী উঠে আসে আর বলতে থাকে যে সে তার ভিকটিমকে নিয়ে মোটেই এসব কথা বলতে পারে না। এটা নিয়েই তো তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। বিচারক তখন তাদেরকে থামায় আর বলতে থাকে যে আজকের কোর্ট এই পর্যন্তই থাকছে, পরবর্তী হিয়ারিং ডেতে বাকি কথা হবে। এরপরই সেখান থেকে চলে যাওয়ার সময় শ্রেয়া মাধবীকে বলতে থাকে যে তার উপর যে নির্যাতন করেছিল তার হাতে হলুদ স্যাফায়ারের একটা আংটি ছিল, এরকম একটা আংটি সে বিক্রমকে পরতে দেখেছিল। তখন মাধবী কথা শুনে বলতে থাকে যে আরে এরকম আংটি তো শঙ্করেরও রয়েছে, এরকম আংটি অনেকেই পরে। এরপরই আমাদেরকে আগের কিছু দৃশ্য দেখানো হয়। শঙ্কর আর মাধবী একদিন বিক্রমদের বাসায় যায়। সেখানে গিয়ে তারা বিক্রম এবং তার ওয়াইফ তানিয়ার সাথে মিলে খুব আড্ডা দিতে থাকে। তখনই বিক্রম শঙ্করকে বলতে থাকে যে সে তার জন্য একটা জিনিস কিনেছে। এটা বলেই সে তাকে হলুদ রঙের সাফায়ার আংটি এনে দেয় আর বলতে থাকে যে এটা তার জন্য, আর একই রকম একটা আংটি বিক্রম নিজের জন্য কিনেছিল। এই ব্যাপারে মাধবী মনে করতে থাকে। সে তখন বাসায় গিয়ে তার লকারে দেখে সেখানে আংটিটা রেখে দেওয়া। শঙ্কর তখন রুমে আসলে সে তাড়াতাড়ি করে আংটিটা আবারও লকারের মধ্যে রেখে দেয়। এরপরে সে শঙ্করের হাতটা লক্ষ্য করতে থাকে যে সেখানে আংটির ছাপ এখনো রয়েছে, তার মানে সে খুব রিসেন্টলি আংটিটা খুলে ফেলেছে। এরপরই আমাদেরকে শ্রেয়াকে দেখানো হয়। সে তার বাসাতেই ছিল। তখন অন্য রুমে সুকুমার অরণ্যর সাথে কথা বলছিল। তার একটা গান ছেড়ে দেয় এবং লাইটার ধরিয়ে সিগারেট খেতে থাকে। এই গানের টিউন শুনে শ্রেয়ার কিছু একটা মনে পড়ে যায়। সে তখনই মাধবীকে কল দেয় আর বলতে থাকে যে সে তার সাথে এসে কিছু কথা বলতে চায়। মাধবীও তাকে তার বাসায় চলে আসতে বলে। অন্যদিকে প্রসেনজিৎকে দেখানো হয়। সে তার অফিসেই ছিল। তখনই উপর মহল থেকে আবারও তার কাছে কল আসে আর প্রসেনজিৎকে বিক্রমকে বেল দিতে সাহায্য করার জন্য ধন্যবাদ জানানো হয় আর তাকে একটা পার্টির জন্য ইনভাইট করা হয়। কিন্তু তখন প্রসেনজিৎ লোকটাকে বলতে থাকে যে সে তাকে সাহায্য করছে ঠিক আছে, কিন্তু বিক্রমকে সে যেন একটু সাবধানে থাকতে বলে। সে যদি এখন কোনো ভুল কিছু করে ফেলে তাহলে তাদের কেস অনেক বেশি দুর্বল হয়ে যাবে। তাছাড়া বেচারি ওই মেয়েটিকে তার এমন এমন প্রশ্ন করতে একদমই ইচ্ছে করছে না। তখন ওই পাশে থাকা লোকটা তাকে বলে যে সে যেন মেয়েটাকে নিয়ে এত বেশি চিন্তা না করে। তাছাড়া রাতে পার্টি আছে, সেখানে যেন সে চলে আসে। একটু ড্রিঙ্ক করলে তার এরকম মেয়েটার জন্য খারাপ লাগা একেবারেই চলে যাবে। এরপর আমাদের আবারও শ্রেয়াকে দেখানো হয়। সে মাধবীর সাথে এসে দেখা করে আর তাকে বলতে থাকে তার উপর যে নির্যাতন করেছিল তাকে সে স্মোক করতে দেখেছে। তাছাড়া তার যে লাইটার ছিল সেটাতে একটা গান বাজছিল। গানটার নামও সে মাধবীকে জানায়। কিন্তু শ্রেয়া বলতে থাকে যে বিক্রম তো কখনোই স্মোক করে না, তাহলে স্মোক করা কাকে দেখলো সে? তাছাড়া সে স্পষ্ট ঘড়িতে 3টা বাজতে দেখেছিল, কিন্তু সিসিটিভি ফুটেজ তো ভিন্ন কথা বলছে। সে বাথরুমে থাকা তাওয়াল এবং দেয়ালের রং নীল দেখেছে, যেখানে বিক্রমের ওয়াশরুমের রং ছিল সাদা। সে কোনো কিছুই কিভাবে ঠিকঠাক না দেখে থাকতে পারে? তাছাড়া তার প্রাইভেট পার্টে বিক্রমের ডিএনএ কেন পাওয়া গেল না? মাধবী তখন বলতে থাকে যে হয়তো পাওয়া গিয়েছে, কিন্তু বিক্রম তার পরিচিতি কাজে লাগিয়ে এভিডেন্স লুকিয়ে ফেলেছে। যে কোনো কিছুই হতে পারে। তবে শ্রেয়া যদি সব সঠিকভাবে বলতে পারে তাহলে তারা অবশ্যই এই কেস জিতে যাবে। এরপরই দেখানো হয় শ্রেয়া সেখান থেকে চলে গেলে মাধবী তার কলেজের একজন ফ্রেন্ডকে কল করে। সে হলো একজন সাইকোলজিস্ট। সে তাকে কল করে বলতে থাকে যে একটা সিরিয়াস কেস নিয়ে তার সাথে তার কিছু কথা বলার আছে। লোকটা তখন তাকে কখন দেখা করতে হবে সেটা জানিয়ে দেয়। কথা বলা শেষ হলে সেখানে শঙ্কর মাধবীর কাছে আসে আর বলতে থাকে যে তার বিক্রমের বিরুদ্ধে কেসটা নেওয়া উচিত হয়নি। যত যাই হোক বিক্রম তো তার বন্ধু, তাছাড়া সে তার বিজনেস পার্টনারও। তখন মাধবী বলে যদি বিক্রম নির্দোষ হয় তাহলে অবশ্যই ছাড়া পেয়ে যাবে, শঙ্করকে এটা নিয়ে অত ভাবতে হবে না। শঙ্করও তখন আর কিছুই বলে না। তখন মাধবী তাকে ডেকে বলে সে কি তার ওই আংটিটা আর পরে না? শঙ্কর জানায় না, অনেকদিন আগেই সে খুলে ফেলেছিল, কারণ জিম করতে গেলে তার সমস্যা হয়। মাধবীও তখন আর কিচ্ছু বলে না। এর পরের দৃশ্যে আমাদেরকে দেখানো হয় বিক্রম অফিসে জয়েন করেছে। সবাই তাকে গুড মর্নিং জানায়। এরপর সে সরাসরি শঙ্করের কাছে চলে আসে। শঙ্কর তার কাছে জিজ্ঞেস করে সে কেমন আছে। বিক্রম জানায় এই তো, সে দেখতেই পারছে সে কেমন আছে। শঙ্কর তখন বলে তার কার্যক্রম এমন হলে আর কি করার আছে। এই কথা শুনে বিক্রম বলতে থাকে সে তাকে 2011 সাল থেকে চেনে। তার কি মনে হয় সে এমন কোনো কাজ করতে পারে? শঙ্কর বলে কেন, সে তো সবার সাথেই ফ্লার্ট করত। শ্রেয়া যেন তার উপরে এমন কোন অভিযোগ দিতে পারে এটা সুযোগ বিক্রমই তাকে দিয়েছে। শঙ্করের পর আরো বলতে থাকে যে একটা বিষয় নিয়ে তার কাছে ক্ষমা চাওয়ার ছিল। আসলে তার স্ত্রী মাধবী শ্রেয়ার হয়ে কেস লড়ছে, তাই সে তার হয়ে তার কাছে ক্ষমা চাচ্ছে। বিক্রম তখন বলে তার এতে কোনো সমস্যা নেই, মাধবী তো তার কাজ করছে। তাছাড়া মাধবী তাকে এটা বলেছিল যে সেই কেসে জিতেই ছাড়বে। এখন দেখা যাক কি হয়। এরপর আমাদেরকে শ্রেয়াকে দেখানো হয়। তার কাছে সুকুমার আসে আর বলতে থাকে যে তার জবানবন্দির সাথে এভিডেন্সের কোনো মিল পাওয়া যাচ্ছে না, এভাবে তারা কিভাবে কেস জিতবে। শ্রেয়া তখন বলে যাই হয়ে যাক না কেন
তার মনে হয় সে কেসটা অবশ্যই জিতবে, আর এটা তার বিশ্বাস। এর পরদিন দেখানো হয় শ্রেয়া মাধবীর সাথে করে সেই সাইকোলজিস্টের কাছে আসে। তার নাম হলো কৌশিক। এখানে সে নিয়ে এসেছিল তাকে যাতে করে শ্রেয়ার সেদিন রাতে কি হয়েছিল সবকিছু মনে পড়ে যায়। কৌশিক এই কাজে অনেক বেশি পারদর্শী ছিল। সে খুব ভালোভাবেই বুঝতে পারে শ্রেয়ার মাইন্ডে সবকিছুই আছে, কিন্তু তার সাথে হওয়া হ্যারাসমেন্টের কারণে কিছু স্মৃতি একসাথে গুলিয়ে গিয়েছে। এর জন্য সে পরিষ্কারভাবে সবকিছু মনেও করতে পারছে না। তবে ধীরে ধীরে সে যখন সেই রাতের সাথে সিমিলার কিছু জিনিস তার সামনে দেখতে পারবে, তখনই তার সবকিছু মনে পড়তে আরো সহজ হবে। এরপর সে শ্রেয়া এবং মাধবীর জন্য চা নিয়ে আসে। চা খাওয়ার সাথে সাথে শ্রেয়ার কিছু একটা মনে পড়ে যায়। সে বলতে থাকে যে এই চায়ের ঘ্রাণ তার কাছে খুবই চেনা চেনা লাগছে। কৌশিক জানায় এটা এক ধরনের ফুলের চা। তখন শ্রেয়া বলতে থাকে যে একই ঘ্রাণের মেল পারফিউম পাওয়া যায়। তার মনে হচ্ছে ওইদিন ঘটনার রাতে সেই গন্ধটা অনেক পাচ্ছিল। এটা নিয়ে শ্রেয়া বাসায় এসেও ভাবতে থাকে। এরপর আমাদেরকে মাধবীকে দেখানো হয়। সে সোজা শঙ্করের কাছে যায় আর তাকে বলতে থাকে যে তারা জানে না বিক্রমের ওয়াইফ তানিয়ার উপর থেকে কি যাচ্ছে, তাই তাদের একবার তার সাথে দেখা করতে যাওয়া উচিত, কারণ এই সব কিছুর জন্য তার মানসিক অবস্থাও খারাপ হয়ে গেছে নিশ্চয়ই। শঙ্করও জানায় ঠিক আছে, তারা দেখা করতে যাবে। কিন্তু সেই মুহূর্তে শঙ্কর চেঞ্জ করতে থাকলে মাধবী দেখতে পায় শঙ্কর ব্লু রঙের আন্ডার গার্মেন্ট পরেছিল, কিন্তু সে আর কিছুই বলে না। এদিকে আবারও শ্রেয়াকে দেখানো হয় তার কাছে অনেক রাতে একটা অন্য নাম্বার থেকে কল আসে আর তাকে এক জায়গায় দেখা করার জন্য ডাকা হয়। এদিকে দেখানো হয় সেদিন রাতেই মাধবী শঙ্করের সাথে মিলে বিক্রমদের বাসায় যায়, কিন্তু সেখানে তানিয়া মাধবীর উপর শ্রেয়ার কেসটি নেওয়ার জন্য অনেক বেশি রেগেছিল। সে বলতে থাকে যে বন্ধু এসে এমনটা কিভাবে করতে পারে। তাছাড়া সে আরো বলতে থাকে যে যেই সময় শঙ্করের চাকরি চলে গিয়েছিল তখন বিক্রমই তাকে তার কোম্পানিতে জয়েন করিয়ে নেয় আর তাকে তার পার্টনার বানায়। এত বড় উপকার তাদের করার পরেও তারা এমনটা কিভাবে করতে পারে। মাধবী তখন তাকে বলে একটা মেয়ে তার বাসায় এসে তার কাছে সাহায্য চেয়েছে, তাহলে সে তাকে কিভাবে মানা করতে পারে। এটা তার ইমেজের জন্য একদমই ভালো ছিল না। কিন্তু তানিয়া তো তার কোনো কথাই শুনতে চায় না। তাদের মধ্যে তখন অনেক তর্ক হয়ে যায়। যাক, এরপরই মাধবী ওয়াশরুমে যাওয়ার কথা বলে সেখান থেকে উঠে চলে যায়। এদিকে আবারও শ্রেয়াকে দেখানো হয় সে ওই জায়গায় দেখা করার জন্য চলে গিয়েছিল। তখনই দেখা যায় তার সাথে ওই মহিলা পুলিশ অফিসার দেখা করে আর তাকে বলে যে তাদের কিন্তু কখনোই দেখা হয়নি। এই বলে সে শ্রেয়ার হাতে কিছু ফাইল তুলে দেয় আর বলে যে সেদিন ওয়াশরুম থেকে পুলিশ কিছু এভিডেন্স খুঁজে পেয়েছিল, কিন্তু সেগুলো লুকিয়ে ফেলা হয় কারণ উপর মহলের কেউ একজন সিনিয়র অফিসারকে হাত করে ফেলেছে। তারা আদালত অব্দি সব প্রমাণ পৌঁছাতে দিচ্ছে না। কে সবকিছু করছে এই ব্যাপারে সে জানে না, কিন্তু সে তার জন্য কিছু প্রমাণ সরাতে পেরেছে। তাছাড়া টেস্টের আরো কিছু রেজাল্ট আনতে পেরেছে। এগুলো নিয়ে সে যেন তার অ্যাডভোকেটকে দেখায়। এরপর এগুলো নিয়ে কি করতে হবে তা তাকে তার উকিল জানিয়ে দিবে। শ্রেয়া তখন বলে সে তার এত সাহায্য কেন করছে। অফিসারটা বলতে থাকে সে সেখানে গিয়ে একজন মহিলা পুলিশ অফিসার খুঁজেছিল না, এর জন্য। এইদিকে আমাদেরকে মাধবীকে দেখানো হয় সে ওয়াশরুমে যাওয়ার কথা বলে মূলত সেই দুর্ঘটনা যেখানে হয়েছিল সেই ওয়াশরুমের মধ্যে চলে যায় আর চারিদিক খুঁজে দেখতে থাকে কোনো এভিডেন্স পাওয়া যায় কিনা। এরপর দেখানো হয় আজ ছিল লাস্ট হিয়ারিং ডেট। এখানে প্রথমেই প্রসেনজিৎ থানার এসআই কে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকে আর তার কাছে শ্রেয়ার জবানবন্দি সত্যি না মিথ্যা বলে মনে হয় সেটা জিজ্ঞেস করে। সিনিয়র অফিসার তখন বলতে থাকে যে তার মনে হয় না শ্রেয়া যে কটা কথা বলেছে একটাও ঠিক। সে প্রত্যেকবার আলাদা আলাদা কথা বলছিল, কিছুই ঠিক করে বলতে পারছিল না। প্রসেনজিতের পর সেখানে সেই লোকটাকে ডাকে যে বিক্রমের মাথা ফেটে যাওয়ার পর ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছিল। সেও তাকে কনফার্ম করে জানায় যে বিক্রমের মাথা ফেটে গিয়েছিল, এটা সত্যি। আর একটা মূর্তির সাথে সে তার মাথায় আঘাত পেয়েছিল, সেই মূর্তির কিছু অংশ তার ঘায়ের মধ্যে ছিল। এরপরই প্রসেনজিৎ সেখানে শ্রেয়ার কিছু কলিগদের ডাকে আর তাদের কাছে জিজ্ঞেস করে শ্রেয়া কেমন ছিল। দেখা যায় তখন প্রায় সবাই এটাই বলতে থাকে যে শ্রেয়া ছিল খুবই ডমিনেটিং টাইপের। তাছাড়া তাদেরকে সে অনেক অপমান করে কথা বলতো সবসময়, কাজের অনেক প্রেসারও দিত। তার সাথে কাজ করা মোটেই সহজ ছিল না। এখানে সবার কথা শুনে প্রসেনজিৎ বিচারককে বলতে থাকে যে তাদের কথা শুনে তো এটা প্রমাণ হয়েই যাচ্ছে যে শ্রেয়া কখন কি বলতে হয় কিছুই জানতো না। সে সবার সাথে খারাপ আচরণ করত, তার অ্যাঙ্গার ইস্যু ছিল, হয়তো তার পার্সোনালিটি ডিসঅর্ডার ছিল। তখনই সেখানে থাকা কৌশিক উঠে দাঁড়ায় আর বলতে থাকে যে এটাকে পার্সোনালিটি ডিসঅর্ডার
আর বলে না এটা সাইকোটিক কোনো বিষয় না, এমপ্লয়ীদের উপর রাগারাগি করা খুবই নর্মাল একটা বিষয়। প্রসেনজিৎ তখন বলে এতে তার কিছু যায় আসে না, সে শুধু এটাই জানে যে বিক্রমের বিরুদ্ধে কোনো রকম প্রমাণ পাওয়া যায়নি, তাই তার ক্লায়েন্ট নির্দোষ। তখনই মাধবী উঠে বলতে থাকে যে তার বিচারক কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে তার কিছু বলার আছে, সে কি তাকে পারমিশন দিবে? বিচারক তাকে পারমিশন দিলে মাধবী কাঠগড়ায় কৌশিককে ডাকে আর বলতে থাকে যে সে যেহেতু এই শহরের একজন বিশিষ্ট সাইকোলজিস্ট, তাই সেই তাকে বলুক যে ভিকটিমের উপর এমন নির্যাতন করা হলে আর তাকে এত পাওয়ারফুল মাদক দেওয়া হলে তার কি কোনো কিছু স্পষ্টভাবে মনে থাকবে? এইসবের পর কোনো কিছু মনে না থাকাটাই কি স্বাভাবিক না? কৌশিক জানায় হ্যাঁ, এটা একদমই স্বাভাবিক। শ্রেয়া এখন একটা ট্রমার মধ্যে আছে, তাছাড়া তার উপর মাদকও প্রয়োগ করা হয়েছিল, তার জন্য পুরো মেমোরি পরিষ্কারভাবে রিকল করাটা একেবারেই সহজ না। তবে সেদিনের কোনো কোনো ইভেন্ট তার আশেপাশে ঘটতে থাকলে তার কিছু মনে পড়ে যেতে পারে, কিন্তু লোকেশন গুলিয়ে ফেলা, টাইম গুলিয়ে ফেলা এগুলো একদমই নর্মাল। এসব নিয়ে সন্দেহ করাটা একেবারেই অযৌক্তিক। তার কাছ থেকে এসবের স্টেটমেন্ট নেওয়ার পর মাধবী বিচারককে বলতে থাকে যে সে প্রধান সাসপেক্ট চেঞ্জ করে অন্য একজনকে সাসপেক্ট বানাতে চায় আর তার কাছে যথেষ্ট প্রমাণও রয়েছে। বিচারক তখন তাকে পারমিশন দেয়। মাধবী তখন সবাইকে অবাক করে দিয়ে কাঠগড়ায় তার নিজেরই হাজবেন্ড শঙ্করকে ডাকে, আর তার নাম শুনে তো শঙ্কর সহ বাকি সবাই তখন অবাক হয়ে যায় যে এটা কি হচ্ছে। মাধবী তো কারোরই কোনো এক্সপ্রেশনে পাত্তা দেয় না। সে এখন প্রধান অভিযুক্ত হিসেবে শঙ্করকে জিজ্ঞাসাবাদ করবে, কারণ শঙ্করের অনেক কিছুই তার সন্দেহজনক মনে হচ্ছিল, কিন্তু সে তার স্বামী বলে সে যেই সবকিছু থেকে পিছিয়ে যাবে তা সে কখনোই করবে না, কারণ সে তার নিজের কাজের জায়গা থেকে অনেক সৎ, আর একজন মেয়ের প্রতি হওয়া অন্যায়ের সঠিক বিচার পাইয়ে দেওয়াও তার দায়িত্ব। তাই সে এসব বিষয়ে কোনোভাবেই কম্প্রোমাইজ করতে রাজি না। তো এরপরই আমাদেরকে কাল রাতের কিছু দৃশ্য দেখানো হয়। শ্রেয়া আসলে সমস্ত এভিডেন্স ওই পুলিশ অফিসারের কাছ থেকে নিয়ে সাথে সাথে মাধবীর কাছে চলে যায়। তাছাড়া শ্রেয়ার বলা সবকিছু থেকে এটাই প্রমাণ হয় যে সেদিন রাতে বিক্রম না, বরং শঙ্করই শ্রেয়াকে শারীরিকভাবে নির্যাতন করেছিল। আর এই সব কিছু জানতে পেরে মাধবী তো অনেক বেশি কান্নাকাটি করতে থাকে, কারণ তার এমনিতেই তার হাজবেন্ডকে একটু সন্দেহ হচ্ছিল। যদিও সে সেই সবকিছু প্রথমে ইগনোর করছিল, কিন্তু এখন তো সবকিছু সে শিওর হয়ে গেছে, তাই তার অনেক খারাপ লাগতে থাকে। ইভেন শ্রেয়াও তাকে বলছিল যে সে যদি চায় তাহলে সেই কেস ফেরত নিয়ে নিবে, কিন্তু তবুও সে তার সংসার ভাঙতে চায় না। তবে মাধবী বলে না, সেভাবে কোনো মেয়ের সাথে অন্যায় করতে পারবে না, আর একজন ধর্ষকের সাথে সে কখনোই জীবন পার করতে পারবে না, এটা তার পক্ষে সম্ভব না। দরকার হয় সে আজীবন একাই কাটিয়ে দিবে, তারপরেও এরকম একটা শয়তানের সাথে সে থাকতে পারবে না। গল্প এখান থেকে আবারও বর্তমানে ফিরে আসে। শ্রেয়াকে কাঠগড়ায় ডাকা হয়। এরপর শ্রেয়া এবং মাধবী দুজন মিলে শঙ্করের বিরুদ্ধে পাওয়া সমস্ত প্রমাণাদি দিতে থাকে। শ্রেয়া প্রথমে বলে যে তার কোনো কিছুই স্পষ্টভাবে মনে পড়ছে না, আর তাছাড়া টাইম সে ঠিকমতো মনেও করতে পারছিল না, কিন্তু ওই ঘটনার আগ মুহূর্তে কেউ একজন তাকে ধাক্কা দিলে তার ফোনটা পড়ে যায় আর সেখানেই ভেঙে যায়। সে যখন ফোনটা ঠিক করানোর জন্য যায় তখনই জানতে পারে তার ফোন লাস্ট 12টা 52 মিনিটে বন্ধ হয়ে গিয়েছিল, অর্থাৎ তার সাথে এই ঘটনা ঘটেছে 1টা 8 মিনিটে। সেখানে সে তখন ব্লু কালারের ব্লেজার আর ব্লু কালারেরই সবকিছু দেখতে পাচ্ছিল, কারণ সেই ওয়াশরুমে ব্লু লাইট জ্বালানো ছিল। ব্লু লাইটের নিচে সবকিছুই এরকম লাগে, পার্পল কালারও ব্লু মনে হয়। আর সেই দিন পার্পল কালারের ব্লেজার পরেছিল শঙ্কর। তাছাড়া সে বলেছিল যে সে একটা পারফিউমের স্মেল পেয়েছে, সেটা একটা ফুলের ছিল, আর এই পারফিউম মাধবী নিজেই শঙ্করকে গিফট করেছিল। এরপর তারা একটা সিসিটিভি ফুটেজ আদালতে জমা দেয়, যেটা কিনা সিনিয়র অফিসার শঙ্করের থেকে টাকা খেয়ে এভিডেন্স লিস্ট থেকে সরিয়ে দিয়েছিল। শঙ্করই আসলে এই সবকিছু এতদিন ধামা চাপা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কোনো লাভ হলো না শেষ পর্যন্ত। তো সেখানে দেখা যায় শঙ্কর 10টার দিকে তার গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে গেলে পরবর্তীতে মাধবীর গাড়ি নিয়ে সে 12টা 48-এর দিকে বিক্রমের বাড়িতে প্রবেশ করে। শ্রেয়া আরো বলতে থাকে যে তার মনে ছিল যে তার উপর নির্যাতনকারীর হাতে একটা হলুদ রঙের আংটি ছিল, সেটা বিক্রমই শঙ্করকে গিফট করেছিল। তাদের দুজনের কাছে একই রকমের আংটি ছিল, কিন্তু বিক্রম তার আংটি অনেক আগেই হারিয়ে ফেলেছে, যার সাক্ষী তার নিজেরই ওয়াইফ তানিয়া। তারা আরো জানায় বিক্রম 10 বছর আগেই সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিল, কিন্তু শঙ্কর স্মোকিং করত। আর সেদিন শ্রেয়া যে লাইটারের সাউন্ড শুনতে পেয়েছিল সেই একই রকম টিউনের লাইটার শঙ্করের কাছে রয়েছে, সেটাও এভিডেন্স হিসেবে জমা দেওয়া হয়। আর এই সবকিছু থেকে সেদিন রাতে কি হয়েছিল তা একদম পরিষ্কারভাবে সবাই বুঝতে পেরে যায়, কারো আর কোনো কিছু বুঝতে বাকি থাকে না এখানে। মাধবী তো তখন অনেক বেশি ভেঙে পড়ে। সে তখন শঙ্করের কাছে জিজ্ঞেস করে
যে সে এমন কাজটা কেন করলো। শঙ্কর তখন কাঁদতে কাঁদতে বলে সে অনেক ভয় পাচ্ছিল তার চাকরি চলে যাওয়ার। তার মনে হচ্ছিল যে শ্রেয়া হয়তো অফিসে তার জায়গা নিয়ে নিবে, কারণ তার কাজ অনেক বেশি ভালো ছিল। বিক্রম সব সময় তাকে নিয়ে প্রশংসা করত আর তাকে মজা করে বলতো যে তার জায়গায় তো শ্রেয়ারই তার পার্টনার হওয়া উচিত ছিল। আর এইসব ইনসিকিউরিটির কারণেই সে শ্রেয়াকে কষ্ট দিতে চাচ্ছিল, তাকে তার অবস্থান বোঝাতে চাচ্ছিল যে সে শুধু একটা দুর্বল মেয়ে। আর এর জন্যই সে প্রথমে বিক্রমের শ্রেয়ার জন্য বানানো ড্রিঙ্কে মাদক মিশিয়ে দেয়, আর পরবর্তীতে 10টায় সেখান থেকে চলে গিয়ে আবারও 12টার পর সেখানে ফিরে আসে, কারণ সে খুব ভালো করেই জানতো তখন বাসায় কেউ থাকবে না। আর সেখানেই সে এসে দেখতে পায় শ্রেয়া এখনো আছে। ওই ড্রিঙ্কের কারণে সে এখনো নিজেকে সামলে সেখান থেকে বেরিয়ে যেতে পারেনি। তখন সে এটাও দেখে যে বিক্রম তাকে বাইরে পাহারা দিচ্ছিল। তখনই সে বিক্রমকে এক ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপরই সে শ্রেয়ার উপর নির্যাতন করে। এসব শুনে বিক্রম তখন বলতে থাকে যে সে কিভাবে মনে করলো যে সে তাকে তার পজিশন থেকে সরিয়ে দিবে, আর তাছাড়া সে তাকে কিভাবে ফ্রেম করতে পারলো। নিজে সবকিছু করে সে তাকেই ফাঁসিয়ে দিতে যাচ্ছিল। সবাই তখন এসব জবানবন্দি শুনে একদম স্তব্ধ হয়ে যায়। মাধবী তখন বিচারকের কাছে বলতে থাকে যে সে শঙ্করের বিরুদ্ধে নতুন করে চার্জশিট ফাইল করবে, আর তার যেন যথাযথ শাস্তি হয় সেটাই সে আদালতের কাছে আশা করছে। এরপরই দেখা যায় সব প্রমাণ এবং সাক্ষীর পরিপ্রেক্ষিতে বিচারক শঙ্করকে দোষী সাব্যস্ত করে। তখন শ্রেয়া অনেক খুশি হয় যে সে ফাইনালি তার বিচার পেয়েছে। তাছাড়া বিচারক সেই সিনিয়র অফিসারকেও সাসপেন্ড করে দেয় যে শঙ্করের কাছ থেকে টাকা খেয়েছে। এরপর দেখানো হয় শ্রেয়াকে তার মা ভাই সবাই জড়িয়ে ধরে আর তাকে বিশ্বাস না করার জন্য সরি বলে। তাছাড়া বিক্রমও তখন তার কাছে এসে তাকে সরি বলে। এরপরই তারা সেখান থেকে চলে আসে, আর শয়তান শঙ্কর সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। আসলে হিংসা করলে মানুষের শেষ পরিণতি এমনই হয়, আর এখন শঙ্কর তার সেই হিংসারই পরিণতি ভোগ করবে। এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।